আকাশগঙ্গা ছায়াপথ। এখানেই আছে আমাদের সৌরজগৎ। সূর্যকে ঘিরে পাক খেয়ে চলেছে গ্রহরা। এদের মধ্যেই রয়েছে আমাদের প্রিয় গ্রহ পৃথিবী। এখনো পর্যন্ত যা জানা গেছে, একমাত্র এখানেই হয়েছে প্রাণের বিকাশ। পৃথিবীর অধিকাংশ অঞ্চল জুড়ে মহাসাগর, প্রায় 3 ভাগ জল আর মাত্র 1 ভাগ স্থল। সমুদ্রের নীলাভ জলের জন্য মহাশূন্য থেকে পৃথিবীকে দেখায় নীল, তাই এ গ্রহ নীল গ্রহ নামেও পরিচিত। সূর্য হল শক্তির প্রধান উৎস। সূর্য থেকে আসা বিভিন্ন দৈর্ঘ্যের আলোক তরঙ্গ পৃথিবীতে প্রবেশ করতে চায়। পৃথিবীর চারদিকে 15 থেকে 17 কিলোমিটার দূরত্বে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের স্তর ঘিরে আছে পৃথিবীকে। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি ও মহাজাগতিক রশ্মিগুলি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এই রশ্মিগুলি ওজোন স্তরে বাধা পেয়ে অধিকাংশই ফিরে যায় মহাশূন্যে। অন্যান্য আলোক তরঙ্গগুলি বায়ুস্তরের মধ্যে দিয়ে নেমে আসে জল মাটির পৃথিবীতে। সূর্য থেকে আসা আলো পৃথিবীর বায়ু, জল, মাটি, মরুভূমিকে উত্তপ্ত করে। রাতে যখন সূর্য থাকে না, তখন এই তাপ ফিরে যেতে চায় মহাশূন্যে। পৃথিবীর পরিবেশে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন সহ আরও কিছু গ্যাস আছে যা সূর্যের আলো থেকে উৎপন্ন তাপকে ধারণ করে। রাতে এই তাপকে পুরোপুরি মহাশূন্যে ফিরতে দেয় না, কিছুটা ধরে রাখে। এজন্য রাতের পৃথিবীতে প্রয়োজনীয় উষ্ণতা বজায় থাকে, যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। এই গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত। এদের তাপ ধরে রাখার এই ক্ষমতাকেই গ্রিনহাউস এফেক্ট বলে। প্রাচীনকালে মানুষ প্রধানত পশু শিকার ও ফলমূল সংগ্রহ করে খেত, বেঁচে থাকত। অনেক পরে মানুষ শিখল পশুপালন ও কৃষিকাজ। সূর্যের তাপের সরাসরি ব্যবহারই শক্তির প্রাচীনতম ব্যবহার। আগুনের ব্যবহার এসেছে অনেক পরে। আধুনিক মানুষ অর্থাৎ হোমো স্যাপিয়েন্স এসেছে লক্ষ বছর আগে। 1770 সালে জেমস ওয়াট আবিষ্কৃত স্টিম ইঞ্জিনে কয়লা ব্যবহার শুরু হলো। জনসংখ্যা ক্রমশ বাড়তে লাগল। মানুষের প্রয়োজন মেটাতে শুরু হলো নানা রকম শিল্পজাত পণ্য উৎপাদন। গড়ে উঠল শিল্প কলকারখানা। প্রয়োজনীয় জ্বালানির জন্য ব্যবহৃত হল কয়লা, খনিজ তেল ও খনিজ গ্যাস। এক কথায় এদেরই বলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। শুরু হল শিল্পযুগ। জনসংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্য ও বাসস্থানের প্রয়োজনও গেল বেড়ে। শুরু হল অরণ্য ধ্বংস করে পশুচারণ, কৃষিকাজ ও নগরায়ন। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিথেন গ্যাসের পরিমাণও বাড়তে লাগল। তাই সূর্য থেকে পাওয়া তাপও বেশি বেশি করে আটকে যেতে থাকল পৃথিবীতে। পৃথিবীর গড় উষ্ণতা বাড়তে লাগল। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই গড় উষ্ণতা গত 300 বছরে
1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এবং তা রীতিমতো ভাবাচ্ছে বিজ্ঞানীদের। পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাওয়ায় আমরা যে এত চিন্তিত, তার কি কোনো কারণ আছে? অবশ্যই আছে। উষ্ণতা বেড়ে যাওয়ায় মেরু প্রদেশের বরফ গলার হার বেড়ে গেছে, আর তাই সমুদ্র জলের উচ্চতা বাড়ছে। পৃথিবীর বড় শহরগুলির শতকরা 65টি সমুদ্র ধারে গড়ে উঠেছে। এভাবে বরফ গলে সমুদ্রের জলস্তর বাড়তে থাকলে খুব তাড়াতাড়ি এই শহরগুলি তলিয়ে যাবে সমুদ্রে। ইতিমধ্যেই সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জলস্তর কিছুটা বেড়েছে। এভাবে জলস্তর বাড়তে থাকলে আগামী কয়েক বছরে কলকাতা ও আরও অনেক শহর গ্রাম তলিয়ে যাবে সমুদ্রের নিচে। আশ্রয়হীন হবে মানুষসহ অন্য প্রাণীরা। আশঙ্কা, পরিবেশের কারণে শরণার্থী সমস্যা প্রবল আকার ধারণ করবে আগামী দিনে। খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে কোথাও বন্যা, কোথাও খরা, কোথাও প্রবল ঠান্ডা, কোথাও প্রবল গরম। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা, তীব্র গরম। প্রকৃতির এই চরম ভাবাপন্ন পরিবর্তনশীল পরিবেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকার্য, পশুপালন। ভয়ঙ্কর খাদ্য সংকটের মুখে পড়তে চলেছি আমরা বিশ্বজুড়ে। যে স্থানগুলি শীতল অঞ্চল বলে পরিচিত ছিল, যেমন উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংলগ্ন দেশগুলি, সেখানেও উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। জলবায়ু হয়ে পড়ছে চরম ভাবাপন্ন। ঘটছে জলবায়ুর বিরাট মাপের পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। সমুদ্র। পৃথিবীর 3 ভাগ আয়তন জুড়ে আছে এই সমুদ্র। উষ্ণায়নে বাড়ছে সমুদ্র জলের উষ্ণতা। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধিতে পাল্টে যাচ্ছে জলবায়ু। ধেয়ে আসছে প্রবল ঝড় ঝঞ্ঝা। ঘটছে জলোচ্ছ্বাস। বহু প্রাণের বিনাশ ঘটছে। এর সাথে রয়েছে নানা কারণে সমুদ্র জলের দূষণ, যা বেড়েই চলেছে। এই দুইয়ের চাপে বহু প্রাণের আধার সমুদ্র কোরালগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। মৃত্যু হচ্ছে কোটি কোটি উপকারী অণুজীবের। খাদ্য শৃঙ্খল দূষিত হয়ে পড়ায় বেড়ে যাচ্ছে ক্যান্সার সহ নানা দুরারোগ্য রোগ। পৃথিবীর এই বিপদে কি আমরা নীরব হয়েই থাকব? পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেব নিশ্চিত মৃত্যুর দিকে? নিশ্চয়ই না। প্রবীণ নবীন সবাই মিলে হাতে হাত মিলিয়ে পরিবেশকে বাসযোগ্য করে তোলার জন্য এখনই কাজে নামতে হবে। বিশ্ব সচেতনতা গড়ে তোলার চেষ্টা করতে হবে নিরলসভাবে। ভূ উষ্ণায়নের জন্য দায়ী বিষয়গুলির অন্যতম প্রধান হল কার্বন ডাই অক্সাইড গ্যাসের লাগাম ছাড়া মাত্রা বৃদ্ধি। তাই প্রথমেই একে কমিয়ে আনতে হবে। এজন্য গাছ কাটা বন্ধ করা, অরণ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং প্রচুর পরিমাণে গাছ লাগানো, এসবের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। খনিজ তেল অর্থাৎ পেট্রোল ডিজেল চালিত গাড়ি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আনা, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রিত করে গণপরিবহন ব্যবস্থাকে জোরদার করা আশু দরকার। স্বল্প দূরত্বে সাইকেল যান ব্যবহার বাড়ানোর
সব রকম চেষ্টা করাটা জরুরি। বিদ্যুৎ উৎপাদনে কয়লা পেট্রোল ব্যবহার দ্রুত কমিয়ে আনা এবং পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার নিশ্চিত করতেই হবে। দূষণ যেহেতু সীমান্তের বেড়া মানে না, ভূ-উষ্ণায়ন রোধে তাই দেশগুলির মধ্যেকার বৈরিতা কমিয়ে আনা দরকার। দেশগুলিকে কাজ করতে হবে হাতে হাত রেখে বিশ্বজনীন পরিকল্পনার অধীনে। পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের সচেতন হতে হবে। সময় নষ্ট না করে এখনই এগিয়ে আসতে হবে আমাদের। সমস্যা শিয়রে এবং গভীর। পৃথিবীর বিভিন্ন দেশে নবীন প্রজন্ম ইতিমধ্যেই পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই প্রতিবাদে আমাদেরও সামিল হতে হবে। একসাথে বলতে হবে, আমরা বাঁচব আর বাঁচাবো আমাদের এই নীল গ্রহটাকে।